আজকের গল্প প্রথম প্রেম। আজ তোমাদের একটি প্রেমের গল্প শোনাবো। একটি 16 বছরের মেয়ের প্রথম প্রেমে পড়ার গল্প। মেয়েটির জন্ম, বড় হয়ে ওঠা, স্কুলে যাওয়া সব কিছুই হয়েছে উত্তর কলকাতার এঁদোগলির একটি বাড়িতে, যেখানে লম্বা লম্বা গড়াদের জানলা দিয়ে অন্য বাড়ির বেডরুমে কী হচ্ছে তা দেখা যেত। যে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে অন্য বাড়ির বারান্দার খবরের কাগজ ছুঁড়ে দেওয়া যেত, যে বাড়ির উনুনের ধোঁয়া পাশাপাশি বাড়ির লোকেরা খেয়ে কাশতে বাধ্য হতো। এক বাড়িতে কী কথা হতো তা আর 5টা বাড়ির লোকের অজানা থাকতো না। স্বভাবতই এইসব বাড়িতে ছেলেমেয়েরা বড়দের কড়া শাসনের মধ্য দিয়ে বড় হয়ে উঠত। এমনিতেই তখন মোবাইল, ইন্টারনেট ছিল না, এমনকি ল্যান্ডফোনও সব বাড়িতে ছিল না। তখন চিঠি, টেলিগ্রামে খবর আসতে যেত। যদি কেউ প্রেম করত, সেটাও চিঠির মাধ্যমে, বন্ধ সুগন্ধি খামে। তাই সকলের পক্ষে জানা সম্ভব হতো না। এই রকমই এক পরিবেশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছিল রিমি। রিমির ভালো নাম সায়ন্তনী। রিমি ও লিলি দুই পিঠোপিঠি বোন। তবুও ওদের দুজনের মধ্যে ভাব তো ছিলই না, বরং হিংসা দেবী সর্বদা বিরাজমান করতেন ওদের সংসারে। রিমি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বাবা প্রিয়তোষের প্রিয় ছিল, আর লিলি মা অঞ্জনার। তাই নিয়ে বাবা মায়ের মধ্যে লেগে যেত ঝগড়া। অবশ্যই জামা কাপড়, খাবার দাবার নিয়ে নয়, প্রতিযোগিতা ছিল লেখাপড়ার ক্ষেত্রে। রিমি কখনোই ক্লাসে ফার্স্ট হতে পারেনি, সেখানে ফার্স্ট পজিশনটা লিলিরই বাঁধা ছিল। আবার খেলাধুলো, সেলাই এইসব ব্যাপারে রিমি নাম্বার 1, লিলি এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। রিমির যেখানে স্কুল কামাই একদিনও হতো না, লিলির সেখানে সর্দি জ্বর লেগেই থাকতো। এইভাবেই চলছিল তাদের 4 জনের জীবন উত্তর কলকাতার এই ভাড়া বাড়িতে। পাশাপাশি 3 বাড়ির সদস্যরাও ছিল তাদের সহজ সরল জীবনযাপনের সাক্ষী। তবে প্রিয়তোষবাবু কবে যে লেক টাউনে জমি কিনে বাড়ি শুরু করে দিয়েছিলেন, সেটা কেউ টের পায়নি। জানতে পারা গেল সেই দিন, যেদিন তার প্রতিবেশীরা নিমন্ত্রিত হলেন গৃহপ্রবেশ অনুষ্ঠানে। বাড়ি করতে গিয়ে প্রচুর লোন হয়ে গিয়েছিল তার, তাই তিনি নিচের অংশটিতে ভাড়া বসিয়েছিলেন। সরকারি হাসপাতালের ডাক্তার অংশুমান ভট্টাচার্য তার স্ত্রী মালিনী ও বিএসসি পাস করা ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে এসে উঠলেন। মালিনী দেবীর গায়ের রং টুকটুকে ফর্সা। লাল পাড় শাড়ি পরে যখন পুজোর ঘর থেকে বেরোতেন, মনে হতো স্বয়ং ঠাকুর বেরিয়ে এলেন। ছেলে দীপঙ্কর অবিকল মায়ের গায়ের রং পেয়েছিল। 6 ফুট লম্বা, ফর্সা দীপঙ্কর কলেজের হার্টথ্রব এবং প্লে বয় অবশ্যই। অনেক দিন থেকেই ওরা এই অঞ্চলে থাকছিলেন, আর ডাক্তারকে কার না প্রয়োজন হয়। তাই প্রিয়তোষ বাবুরা সেখানে আসার পর দোকান, বাজার, কোচিং, কলেজ ইত্যাদি ব্যাপারে দীপঙ্করই ছিল ওদের গাইড। ব্যবহারের গুণে সে কদিনের মধ্যেই সবার মন জয় করে ফেলেছিল। এদিকে পরিচিত প্রতিবেশী, বন্ধু ইত্যাদি ছেড়ে আসার কারণে রিমির মন ছিল খুব খারাপ। স্কুল ছেড়ে সে কলেজে ভর্তি হয়েছে, মর্নিং কলেজ, সেখানেও তার মন বসছে না। দীপঙ্কর সঙ্গে সঙ্গে দায়িত্ব নিল রিমির মন ভালো করার। অঞ্জনার আপত্তি ছিল, কিন্তু প্রিয়তোষ বললেন, মেয়েদের বড় হতে দাও অঞ্জনা, এভাবে আঁচলে বেঁধে রেখো না। প্রিয়তোষ বাবুর বাড়ির ছাত্রী ছিল অনন্য, লাল, সবুজ, হলুদ পাথর দিয়ে মোজাইক করা, আর অঞ্জনা ও মালিনী দুজনে মিলে সেখানে বাগান গড়ে তুলেছিলেন। রিমি কলেজ থেকে ফিরত 12টার মধ্যে। দীপঙ্কর চাকরির চেষ্টা করছিল, সাথে গান শুনে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে তার দিন চলছিল। রিমিকে পেয়ে তার বেশ মজাই হলো বলা যায়। দুপুর থেকে সন্ধে অবধি দুজনে ছাদেই কাটাতো। রিমি মন প্রাণ খুলে দীপঙ্করের সাথে গল্প করত। ধীরে ধীরে সেটা ওর অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। অদ্ভুত ভালো লাগার বর্ষবর্তী হয়ে গিয়েছিল সে।
দীপঙ্করের যে ওকে ভালো লাগতো না তা নয়, সে তো সর্বদা নতুনের সন্ধানেই থাকে। নিজের ডায়েরিতে তার সেই ভালো লাগার কথা লিখেছিল রিমি। আবার কী কারণে দীপুর সামনে সেটা ছিঁড়েও ফেলল। দীপু অতি উৎসাহে সেই টুকরোগুলো থেকে কিছু লেখা উদ্ধার করতে পেরেছিল আর বুঝেছিল যে এই মেয়েটা তার প্রেমে পড়েছে। রিমি সহজ সরল মনের মেয়ে। প্রেম ভালোবাসা কি সেটা ছিল তার অজানা, কেউ তাকে বলেইনি। 2 বছর আগে তার পিরিয়ড শুরু হয়েছে, সেটা যে কেন হয় প্রতি মাসে তার কারণটাও সে জানে না। এখনও তার স্তনের বোঁটা শক্ত হয়নি, যেখানে এখনও ব্যথা অনুভব করে সে। একজন ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্যটা সে ভালো করে বোঝেইনি, তবুও হৃদয়ের ভিতর একটা আলোড়ন উঠত। বইয়ের পাতায় সে তার দীপুদার মুখ দেখতে পেত। কলেজে বান্ধবীদের প্রেমিকরা যখন কলেজের গেটের বাইরে অপেক্ষা করত, রিমির মনে হতো, ইস, দীপুদা যদি আসতো আমায় নিতে। সেদিন সে শুনল যে তার দীপুদা পাটনা যাচ্ছে ইন্টারভিউ দিতে। তার বেশ মন খারাপ হয়েছিল। চোখে জল নিয়ে সে বোকার মতোই বলেই ফেলল, যাচ্ছ যাও, কিন্তু আমার জন্য কী রেখে যাচ্ছ? সেদিন দীপঙ্করের মনোবোধ হয় এই ছোট্ট মেয়েটার অভিমানে বিগলিত হয়েছিল। কি চাও বলো? কিস করো। বাম হাতের মুঠো বাড়িয়ে দেয় রিমি। দীপঙ্কর আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওকে টেনে নিয়ে যায় ছাদের সিঁড়িতে। একটা দরজা বন্ধ করে নিজেদের আড়াল করে সে। 2 বাহু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রিমিকে। দীপঙ্কর ওর সিগারেট খাওয়া তামাটে ঠোঁট দিয়ে রিমির নিচের ঠোঁট চেপে ধরে। রিমি চোখ বন্ধ করে ফেলে। রিমি দীপঙ্করকে আঁকড়ে ধরে, বুকে মুখ গুজে দেয়। মুহূর্তের মধ্যে তার চোখ দিয়ে জলের ধারা নেমে এসে দীপুর টি-শার্ট ভিজিয়ে দেয়। পরক্ষণেই সে ভয় পেয়ে যায়। বোকার মতন প্রশ্ন করে, দীপুদা, কিছু হবে না তো? কি হবে? না, আমি তো এর আগে কোনো দিন। দূর বোকামে, এতে কিছুই হয় না, ওসব বায়োলজিক্যাল ব্যাপার। তোমায় পরে একদিন বুঝিয়ে বলবো। সেদিন বোকা মেয়েটার সরলতা দীপঙ্করকে হতবাক করেছিল। তারপর যা হবার হলো। দীপঙ্কর চাকরি পেয়ে মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে, এমনটাই স্থির করল। রিমি অনেক চেষ্টা করেছিল সকলকে বোঝানোর তার মতন করে। হতে পারে সেটা বোকামি যে সে দীপুদাকে ভালোবাসে। কেউ মত দেয়নি। মালিনী গায়ের রং, জাত ইত্যাদি নিয়ে সংকীর্ণ ছিলেন। প্রিয়তোষবাবুর দীপঙ্করের শিক্ষা, কেরিয়ার, চাকরি ইত্যাদি নিয়ে অমত ছিল। অতএব রিমিকে এই আঘাত সহ্য করতে হলো। তার ওপরে আবার উপরি পাওনা হলো লিলির প্রেম দীপুদার প্রতি। সে রাতে ঘুম থেকে উঠে দেখা করতে গিয়ে বাবার কাছে ধরা পড়ল 2 বার। বোকা মেয়েটা তখনও বুঝল না যে দীপঙ্কর শুধু তার সঙ্গে খেলা করেছে এতদিন। লিলি রিমির থেকে অনেক স্মার্ট। যেদিন সে বুঝেছিল সে দীপঙ্করকে পাবে না, রাস্তার মোড়ে এক চড় কষিয়েছিল। আর রিমি, সে জানালার বাইরে মাধবীলতার সাদা লাল গোলাপি ঝোঁকার দিকে তাকিয়ে কবিতা রচনা করত। সে কবিতার প্রেম আর বিরহের মিশ্রণ ঘটেছিল। রাত 12টা অবধি মশার কামড় খেয়ে দাঁড়িয়ে থাকতো ব্যালকনিতে। সে ভাবত হিরোর মতো তার দীপুদা বাইক নিয়ে এসে বাড়ির সামনে দাঁড়াবে, উপর দিকে একবার তাকাবে, তার সঙ্গে চোখাচোখি হবে, ব্যাস এইটুকুতেই সে খুশি। ভোরে কোচিং যাবার সময় নিচের সিঁড়িতে নেমে জোরে জোরে বলতো, মা আসছি। দীপু নিজের ঘর থেকে বেরিয়ে আসতো, কামনালিপ্ত দৃষ্টি নিয়ে তাকাতো রিমির দিকে। ওইটুকু নিয়েই মনকে শান্ত করত রিমি। যদিও একলা ঘরে বালিশে মুখ চাপা দিয়ে রাতের পর রাত কেঁদেছে সে। বিয়ের কার্ড যখন ছাপা হয়ে গিয়েছে, শিলিগুড়ি যাবার রকেট বাসের গুমটিতে দীপুদার সঙ্গে একবার দেখা করতে গিয়েছিল রিমি। তুমি এমন কেন করলে দীপুদা? তুমি আমায় ভালোবাসো না?
তাহলে কিস করলে যে? আমার চোখে তখন রঙিন চশমা ছিল রিমি, এখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখি সব কিছুতেই। রিমি পায়ে পায়ে বেরিয়ে আসে গুমটি থেকে। তখন সে ছিল 16, এখন সে 20। এই 4 বছরে কি করে রঙিন স্বপ্ন সাদা কালোতে রূপান্তরিত হয়? কই, তার তো হয়নি। সে তো তার দীপুদাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। অঞ্জনা এই সময় রিমিকে বোঝান, অল্প বয়সে এরকম হয় রে, এটা কিছুই না। ওর থেকে ঢের ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব আমি, দেখিস। হলোও তাই। ডিভিসিতে চাকরিরত এক সুপাত্রের সঙ্গে রিমির বিয়ে হয়ে গেল। বিয়ের আগে বেশ কয়েক মাস মেলামেশা করেছিল সে তন্ময়ের সঙ্গে। তখন সে প্রায় ভুলেই গেল কিভাবে তার চোখের সামনে দিয়ে তার দীপুদা বরের বেশে বউ নিয়ে ঘরে এসেছিল, কিংবা নিচে দীপুদার ঘর থেকে সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। কারণ তখন তার চোখ তন্ময়কে বর বেশে দেখতে চাইছিল। যদিও বিয়ের সময় দীপুদারা ওই বাড়িতে আর থাকছিল না, ফ্ল্যাট কিনে উঠে গিয়েছিল সোনারপুরে, তবুও সে জানতে পেরেছিল যে দীপুদা খবর পেয়েছে যে তার কত ভালো বরের সঙ্গে বিয়ে হচ্ছে। কারণ ওই অ্যাপার্টমেন্টে প্রিয়তোষ বাবুর এক কলিগ থাকতেন, তিনি নিমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন। এখন রিমি ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, ননদ ভাজ নিয়ে ভরা সংসারে মহা ব্যস্ত। দীপুদার মুখটা তার আর মনেই পড়ে না। কিন্তু এখানে একটা বড় সত্যি কিন্তু থেকেই গেল। কি সেটা? সেটা হলো সেই চুম্বন। সেই চুম্বনটা আজও ভোলেনি রিমি, ভুলতেই পারেনি। তাই রাতের বেলায় শারীরিক সম্পর্ক করার সময় তন্ময় যখন রিমিকে চুম্বন করতে চায়, রিমি হয় মুখ ফিরিয়ে নেয় কিংবা ঠোঁট চিপে শুয়ে থাকে। অন্য যে কোনো ভালোবাসা দিতে তার বাধা নেই। সে যে তার প্রথম প্রেম ভুলতে পারেনি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।